শেষ হলো সাকিবের নিষেধাজ্ঞা। কাল থেকেই মাঠের ক্রিকেটে ফিরতে পারবেন দেশ সেরা অলরাউন্ডার। নিউ ইয়র্কের সংবর্ধনায় দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয়। দেশকে যেন বড় কিছু দিতে পারি উপহার হিসেবে, দেশের মানুষকে যেন খুশি দিতে পারি, সেই টার্গেটে আসলে আমরা খেলতে নামি, সেটা যে টিমের এগেইনস্টেই হোক। সাকিব ফিরলে বাড়বে দলের শক্তি ও আত্মবিশ্বাস, মত সাবেকদের। তার যে এক্সপিরিয়েন্স, এখানে কিন্তু অনেক ইয়াং প্লেয়ার আছেন যারা সাকিবের সাথে ড্রেসিং রুমে যখন শেয়ার করবে তার জন্য অনেক উপকারে আসবে। সাকিব আল হাসান আসাতে আমার কাছে মনে হয় টিমটার মেন্টালি যে বুস্ট আপ, সেই জিনিসটা অনেক বেশি পরিলক্ষিত হবে। অপেক্ষায় সমর্থকরাও। এটা আমাদের জন্য খুবই আনন্দের সংবাদ, বাংলাদেশ ক্রিকেটের জন্য আনন্দের সংবাদ। তিনি অ্যাকচুয়ালি খেলাটাকে খেলার মতো দেখেন, তার সাথে আবেগটা খুব বেশি মেশান না। ইটস এ হিউজ বিগ গুড নিউজ ফর আস। প্রধান শিরোনাম দেখছিলেন দুপুরের সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সশস্ত্র বাহিনীকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর। করোনাকালীন সেবাদানে দৃষ্টান্ত স্থাপনে প্রশংসা। মৌসুম পেরিয়ে হঠাৎই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এক সপ্তাহেই হাসপাতালে ভর্তি অর্ধশতাধিক। সতর্ক থাকার তাগিদ চিকিৎসকদের। এবং ভারত বাংলাদেশ বিমান চলাচল ফের শুরু। প্রথমবার ঢাকা চেন্নাই রুটে উঠল ফ্লাইট। শিগগিরই ভ্রমণ ভিসা চালুর আশ্বাস ভারতীয় হাই কমিশনারের। শেষ হলো সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা। কাল থেকেই ক্রিকেটে ফিরতে পারবেন দেশ সেরা অলরাউন্ডার। আর ফিরেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ের কথা জানালেন সাকিব। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনায় সবাইকে অনুরোধ করলেন নিজ নিজ ক্ষেত্রে দেশের জন্য কাজ করার। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। নিউ ইয়র্কের রাতের আকাশে উৎসবের আমেজ। অপেক্ষা আর সইছে না ক্রিকেট প্রেমীদের। দেশের ক্রিকেটের বরপুত্র সাকিব আল হাসানকে বরণ করে নিতে যেন এক হয়েছে গোটা বিশ্ব। বাংলার ক্রিকেটের রাজপুত্র সাকিবের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। 29 অক্টোবর থেকেই মুক্ত বিহঙ্গর মতো উঠতে পারবেন নাম্বার 75। ফিরতে পারবেন ক্রিকেটের মঞ্চে। থাকবে না নিষেধাজ্ঞার বেড়াজাল। গেল এক বছর ধরে এমন একটি ক্ষণের জন্য অধীর অপেক্ষা ছিলেন সাকিব ভক্তরা। মাঝে শ্রীলঙ্কা সফরের জন্য ঢাকায় এলেও সফর স্থগিত হওয়ায় যুক্তরাষ্ট্রে ফিরে যান সাকিব। নিষেধাজ্ঞা শেষ হওয়া উপলক্ষে তাই জমকালো সংবর্ধনার আয়োজন করেন প্রবাসীরা। করোনার মাঝেও স্বাস্থ্যবিধি মেনে সংবর্ধনার আয়োজন করেন শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। এমন আয়োজনে এসে উচ্ছ্বসিত সাকিব। করোনায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। করোনার কারণে আসলে অনেকেই আমরা এর মাঝে এখন দেখতে পাই না, আমরা যাদেরকে হারিয়েছি, তো তাদের রিপোর্টিং সোলের জন্য মাগফিরাত কামনা করব। আমি আশা করব যে আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। চমৎকার এই আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানান সাকিব। সেই সঙ্গে যার যার জায়গা থেকে সবাইকে দায়িত্ব পালনেরও অনুরোধ করেন তিনি। আগামীতে দেশের ক্রিকেটকে আরো এগিয়ে নেওয়ার লক্ষ্য তার। আন্তরিকতা, ভালোবাসা এবং সাপোর্ট সবসময় আমাদেরকে দিবেন, আমাকে, বাংলাদেশ ক্রিকেটকে, বাংলাদেশের মানুষকে, বাংলাদেশকে ইনফ্যাক্ট, যার মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি আমার সেক্টরে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, আপনারাও আপনাদের জায়গা থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। দেশকে যে রিপ্রেজেন্ট করছি, তো দেশকে যেন বড় কিছু দিতে পারি উপহার হিসেবে, দেশের মানুষকে যেন খুশি দিতে পারি, সেই টার্গেটে আসলে আমরা খেলতে নামি, সেটা যে টিমের এগেইনস্টেই হোক। 15 নভেম্বর থেকে শুরু হচ্ছে 5 দলের ঘরোয়া টি-20 আসর। আর এই আসর দিয়েই এক বছর পর ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার এই মুহূর্তে প্রবাসীরা সাকিব আল হাসানকে পেয়ে যার পণ্যায় আনন্দিত। সাকিব আল হাসান এই অনুষ্ঠানে জানিয়েছেন ঘরোয়া ক্রিকেট খেলার জন্য তিনি নভেম্বরের যে কোনো দিন বাংলাদেশের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র থেকে রওনা হবেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। সাকিব মাঠে ফিরলে বাড়বে দলের শক্তি আর আত্মবিশ্বাস। জাতীয় দলের ড্রেসিং রুমের জন্য তা হবে ইতিবাচক। বিশেষ করে উপকৃত হবেন তরুণ ক্রিকেটাররা, এমনটাই মনে করছেন সাবেক ক্রিকেটাররা। দলের সঙ্গে যাতে দ্রুত মানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে সতীর্থদের ভূমিকা রাখতে হবে বলেও মনে করেন তারা। সাকিব আল হাসান আসাতে আমার কাছে মনে হয় টিমটার
মেন্টালি যে বুস্ট আপ সেই জিনিসটা অনেক বেশি পরিলক্ষিত হবে। শুধু প্লেয়াররাই কনফিডেন্ট হবে না, পুরো টিম ওয়াইজ আমার কাছে মনে হয় যে কনফিডেন্টলি ক্রিকেট খেলবে। তার যে এক্সপিরিয়েন্স, এখানে কিন্তু অনেক ইয়াং প্লেয়ার আছেন যারা সাকিবের সাথে ড্রেসিং রুমে যখন শেয়ার করবে তার জন্য অনেক উপকারে আসবে এবং তার সাহসটা বাড়বে। প্রত্যেকটা খেলোয়াড় কিন্তু সাকিবকে খুব ট্রাস্ট করে এবং সাকিবও প্রত্যেকটা খেলোয়াড়কে ট্রাস্ট করে। আমার কাছে মনে হয় যে শিওর যে সাকিব আসলে সুন্দর একটা পরিবেশ তৈরি হবে। প্লেয়ারদের হেল্প ইচ আদার একটা বলে ক্রিকেটে কথা রয়েছে, সেই জিনিসটা যদি আমরা সেই প্লেয়াররা যদি সাকিব আল হাসানকে সাপোর্ট করে, নিশ্চয়ই সাকিব আল হাসান খুব তাড়াতাড়ি টিমের সাথে অ্যাডজাস্ট করতে পারবে। রুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ। সাকিবের ফেরা নিয়ে ভক্তদের উচ্ছ্বাসের যেন শেষ নেই। তেমনই বেশ কয়েকজন ভক্তের সঙ্গে আলাপে যুক্ত হবেন সহকর্মী মাহবুব রিমন। তিনি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায়। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। রিমন, কবির সংখ্যার হিসেবে হয়তো ৩৬৫ দিন, কিন্তু বাংলার ক্রিকেট সমর্থকরা জানেন গেল একটা বছর সাকিবহীন পৃথিবী কতটা রুক্ষ ছিল তাদের জন্য। অবশেষে সেই এক বছরের খড়গ কাটিয়ে, অর্থাৎ নিষেধাজ্ঞার খড়গ কাটিয়ে মাঠে ফিরছেন টাইগার ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। সর্বতভাবে উচ্ছ্বসিত বাংলা সমর্থকরা এ নিয়ে কথা বলতে আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। আমাদের সাথে রয়েছেন কিছু টাইগার ফ্যান। প্রথমে জানতে চাইবো সাকিব আল হাসানের ফেরাটাকে কিভাবে দেখছেন? সাকিব আল হাসানের অপর নাম আমার কাছে স্পোর্টসম্যানশিপ। সাকিব আল হাসান আমার কাছে এমন একজন প্লেয়ার এবং এমন একজন প্লেয়ার বাংলাদেশে যিনি কিনা সেই মানসিকতাটা ধারণ করেন, খেলার সাথে আবেগটা মেশান না, খেলাটাকে খেলা পর্যায়ে রাখে এবং প্রেশার নিতে পারেন, এমন একজন প্লেয়ার ছিলেন আমার কাছে সাকিব। এবং তিনি যখন বাংলাদেশ দল থেকে এই নিষেধাজ্ঞাটা পান, আমার কাছে মনে হয় ওই জায়গাটা অপূর্ণ ছিল এবং একটা বছর বাংলাদেশ এই মানসিকতাটা মিস করেছে। ধন্যবাদ। আপনার কাছে একটু জানতে চাইবো সাকিব আল হাসানের ফেরাটাকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই এটা একটা আমাদের জন্য গুড নিউজ, কারণ সাকিব আল হাসানের জায়গাটা বাংলাদেশ ক্রিকেটে এখন পর্যন্ত কেমন প্লেয়ার নেই যে ওই জায়গাটা দখল করতে পারবে। এবং অবশ্যই সাকিবের লাস্ট পারফরমেন্স ছিল অসাধারণ ওয়ার্ল্ড কাপে আমরা যেটা দেখেছি। আশা করি সে তার ওই উদ্যমে ফিরে আসবে এবং তার সেরাটা আমাদেরকে দিবে। আমাদের সাথে একজন প্রমিলা সমর্থক রয়েছেন। সাকিব আল হাসান আবারও ফিরছে, নিশ্চয়ই প্রত্যাশা করেন তিনি যেখানে শেষ করেছিলেন ঠিক সেখান থেকে তার পারফরমেন্সটা আবারও শুরু করবেন। হ্যাঁ, অবশ্যই সাকিব আল হাসানের কাছ থেকে তো এটা অবশ্যই প্রত্যাশা করা যায়। আর উনি তো অত বড় একজন ক্রিকেটার, তো যেটা উনি হয়তো আরও হিংস্র হবে মাঠে এবং আমরা ভালো একটা বাংলাদেশের টিম কম্বিনেশন আছে এখন এবং আরও এটা স্ট্রং হবে। আসলে দর্শক সমর্থক সবারই কিন্তু সে একটাই প্রত্যাশা, সাকিব আল হাসান ফিরবেন, সাকিব আল হাসান দুর্দান্ত প্রতাপে ফিরবেন। আমরা একটু আরও একজন দর্শক রয়েছেন, তার কাছে আসলে জানতে চাইবো যে সাকিব আল হাসানের এই ফেরাটাকে আপনি, আজ তার নিষেধাজ্ঞার মেয়াদটা শেষ হচ্ছে। গেল বছর আসলে আমাদের কোনো সিরিজে ভারত যায়নি, আমরা ভারতের সাথে ভালো খেলতে পারিনি, পাকিস্তানের সাথে ভালো খেলতে পারিনি। 2021 সালে আমাদের ব্যস্ত শিডিউল, আমাদের ওয়েস্ট ইন্ডিজের সিরিজ রয়েছে, আমরা নিউজিল্যান্ডে যাব। নিশ্চয়ই আশা করছেন বাংলাদেশ আগের চেয়ে অনেক বেশি ক্ষুরোদার হবে। সাকিব আল হাসান ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে ভালো খেলোয়াড়দের একজন। তিনি প্রেশার নিয়ে খেলতে জানেন, তিনি খেলাটাকে খেলার মতো করে খেলতে জানেন এবং গত এক বছরের সাকিবের এই শূন্যতা বাংলাদেশ দলকে ভালোভাবেই ভুগিয়েছে। আমি আশা করি আসন্ন ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট দলের বড় আন্তর্জাতিক সব ক্রিকেটে ফিরে আসবেন সাকিব আল হাসান। সাকিব আল হাসান নিশ্চিত রূপেই আগের চেয়ে আরও বেশি ক্ষুরোদার হবেন এই প্রত্যাশা। খুবই ফিরে যাচ্ছি স্টুডিওতে। সাকিব ভক্তদের সঙ্গে কথা বলছিলেন মাহবুব রিমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে। করোনাকালে সশস্ত্র বাহিনী জনগণকে যে সেবা দিয়েছে তা বিশ্বের দৃষ্টান্ত স্থাপন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার নতুন ও উন্নত সমরাস্ত্র কিনে বাহিনীর আধুনিকায়ন করছে বলেও তিনি জানান। সকালে বরিশালে শেখ হাসিনা সেনানিবাসে 8টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। মহামারী করোনায় সারা বিশ্বের মতো নানা বিপর্যয়ের মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশকেও, কিন্তু সংক্রমণের শুরুতে প্রাদুর্ভাব ঠেকাতে মানবিক ও সচেতনতামূলক কার্যক্রম নিয়ে এগিয়ে আসে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। মহাসংকটে কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষকে খাবার সহ নানা সহায়তা দিয়ে পাশে দাঁড়ায় বাংলাদেশ সেনাবাহিনী। এমনকি করোনা ঠেকাতে সরকারের 31 দফা নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে অবিরাম কাজ করেন তারা। বুধবার প্রধানমন্ত্রী বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে 8টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে করোনাকালে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। করোনাকালীন সময় আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করে বিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমাদের সরকারের সময় সেনাবাহিনীতে অনেক আধুনিক যানবাহন, হেলিকপ্টার, অনেক কিছু আমরা সংযোজন করেছি। একইভাবে দ্রুত সমন্বিত আধুনিকায়নের মাধ্যমে সেনাবাহিনীকে বিশ্বের দরবারে একটি শক্তিশালী
সেনাবাহিনীতে রূপান্তর করার পদক্ষেপ আমরা নিয়েছি। এই সময় সেনা সদস্যদের দেশপ্রেম নিয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। আপনাদের সকলকে পেশাগতভাবে দক্ষ, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সৎ এবং মঙ্গলময় জীবনের অধিকারী হতে হবে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়েই আমরা বাংলাদেশকে আর্থসামাজিকভাবে উন্নতি করতে চাই, কিন্তু যদি কখনো আমরা আক্রান্ত হই, যেটা মোকাবেলা করবার মতো শক্তি যেন আমরা অর্জন করতে পারি, সেভাবেই আমরা প্রস্তুতি নিয়ে রাখতে চাই এবং সেভাবে আমরা তৈরি থাকতে চাই। এর আগে অনুষ্ঠানের শুরুতে 7 পদাতিক ডিভিশনের 3টি ব্রিগেড ও 5টি ইউনিটের পতাকা উত্তোলন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সরকার প্রধান। এরপর প্রধানমন্ত্রীকে সশস্ত্র সালাম জানায় ইউনিটগুলো। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। নরসিংদীতে রেলওয়ের জমিতে অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান, গুড়িয়ে দেওয়া হলো 1000-এরও বেশি ছোট বড় স্থাপনা। রাজধানীতে মৌসুম পেরিয়ে হঠাৎ বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এক সপ্তাহেই হাসপাতালে ভর্তি হয়েছেন অর্ধশতাধিক রোগী। এদিকে জোরে সোরে এডিস নিধন চলছে জানিয়ে সিটি কর্পোরেশনের দাবি, অত্যাধুনিক ট্যাবলেটের ব্যবহারে অনেকটাই কমবে মশার উৎপাত। ডেঙ্গুর বিষয়ে হেলাফেলা প্রাণঘাতী হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। তোহা খান তামিমের রিপোর্টে বিস্তারিত। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে বেশি থাকে ডেঙ্গুর প্রকোপ, কিন্তু চলতি বছর অক্টোবরের শেষে এসে হঠাৎ করে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গেল এক সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছেন 52 জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে 46 জন এবং ঢাকার বাইরে 6 জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি মাসেই হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 121 জনে। সিটি কর্পোরেশন বলছে, করোনার মাঝেও পুরো দমে চলছে মশক নিধন কার্যক্রম। এডিসের লার্ভা ধ্বংসে যোগ হয়েছে অত্যাধুনিক ওষুধের ব্যবহার। নতুন একটা 4th জেনারেশন লার্ভিসাইড বা ট্যাবলেট ফর্মে, এই ট্যাবলেটটা আমরা একবার যদি পানিতে ব্যবহার করি, ওই পানিটা কমপক্ষে 90 দিন মশার লার্ভিসাইড হিসেবে কাজ করে। এটা টার্গেট ওরিয়েন্টেড, শুধুমাত্র লার্ভার উপরই এটা কাজ করে। রাতে দিনে মশারি ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের। সেটা দিনে রাতে যখনই হোক মশারি টানিয়ে ঘুমাইতে হবে। কয়েল, মস্কিটো কয়েল যেগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারি। রক্তক্ষরণের কোনো ফিচার যদি হয়, হঠাৎ করে যদি পেশাব কমে যায়, হঠাৎ করে যদি পেটে ব্যথা হয়, হঠাৎ করে যদি দেখা যায় যে একটু জন্ডিস লাগছে, তাহলে অবশ্যই হাসপাতালে ভর্তি হওয়া উচিত। ডেঙ্গু যেহেতু এটা এখনও সীমিত পর্যায়ে আছে, আমি মনে করি যদি সিটি কর্পোরেশন অ্যাগ্রেসিভ ব্যবস্থা নেয় তাহলে এটা সম্ভব। করোনার পাশাপাশি ডেঙ্গু পরীক্ষারও তাগিদ বিশেষজ্ঞদের। ডেঙ্গুর জন্য সময়টা অসময় হলেও বিশেষজ্ঞরা বলছেন, সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম যেমনি দরকার, তেমনি ব্যক্তি পর্যায়ের সচেতনতাও জরুরি। বিশেষ করে বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ কোথাও কোনো পানি জমতে না দিলে রুখে দেওয়া সম্ভব এডিসের বংশ বিস্তার। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। করোনার কারণে দীর্ঘ 7 মাস বন্ধ থাকার পর ফের শুরু হলো ভারত বাংলাদেশ বিমান চলাচল। সেই সঙ্গে ঢাকা চেন্নাই রুটে সরাসরি বিমান চলাচলও শুরু হলো আজ। শিগগিরই ভ্রমণ ভিসা চালুর উদ্যোগ নেওয়ার কথা জানালেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। 7 মাস পর ঢাকা থেকে ভারতের উদ্দেশ্যে ছেড়ে গেল ফ্লাইট। প্রথম দিন ইউএস বাংলা এয়ারলাইন্সের 2টি ফ্লাইট ওড়ে। 9টি ক্যাটাগরিতে এয়ার বাবল চুক্তির আওতায় ফের চালু হলো আকাশপথে যাতায়াত। যাত্রীদের বেশিরভাগই চিকিৎসা প্রত্যাশী। It's very good for us to go back to our family, meet them and get our family back. So it's a very good initiative for both the countries. আমি এখন যাচ্ছি সেটা হচ্ছে ট্রিটমেন্টেই যাচ্ছি, ফলো আপটা দেওয়া হয়নি, যার জন্য এখন আমরা যাচ্ছি। আবার ফ্লাইট চালু উপলক্ষে ইউএস বাংলা এয়ারলাইন্স আয়োজিত অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার জানান, শিগগিরই ভ্রমণ ভিসা চালু করা হবে। As I promised, we did regular visas, then we did student visas, visit visas. Everything is now open with the exception of tourist visas. So at least those who need to go urgently can travel now. So hopefully at the earliest, we're working hard on this.
যাত্রার ৭২ ঘন্টা আগে প্রত্যেক যাত্রীকে কোভিড টেস্ট করতে হবে। তবে ভারত থেকে আসা কোনো যাত্রীর কোয়ারেন্টিন বাধ্যতামূলক নয়। শারীরিক তাপমাত্রা বা অন্যান্য উপসর্গ দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানান বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। কোভিড যে পরিস্থিতি, এটাকে সবাই মাথায় রাখতে হবে, যেন চলাচল করতে যে অথবা যাত্রার সময় সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলে। বাংলাদেশ থেকে যারা যাবে এবং ভারত থেকে যারা আসবেন কোভিড টেস্টের মাধ্যমে আসবেন। ঢাকা কলকাতা ঢাকা চেন্নাই রুটে প্রথম দিন 40 জনের মতো যাত্রী গেছেন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এক সেমিস্টারের পর আরেক সেমিস্টারের ক্লাসও শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আটকে আছে পরীক্ষাগুলো। অনলাইনে ক্লাস হলেও পরীক্ষা নেওয়ার কোনো উপায় বের করতে পারেনি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষা গবেষকরা মনে করেন এখনই অনলাইন পরীক্ষা পদ্ধতি নিয়ে কাজ করা দরকার। অনলাইন ক্লাস চলছে, ক্লাস টেস্ট হচ্ছে, নেওয়া হচ্ছে অ্যাসাইনমেন্টও, কিন্তু সেমিস্টার ফাইনাল হচ্ছে না। এখনো অনলাইনে পরীক্ষা নেওয়ার কার্যকর পদ্ধতির খোঁজে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। ফলে বিশ্ববিদ্যালয় খোলার পর একসঙ্গে অনেকগুলো পরীক্ষার চাপ নিতে হবে শিক্ষার্থীদের। শিক্ষা গবেষকরা বলছেন এই অবস্থা বেশি দিন চলতে পারে না। অনলাইন পরীক্ষা পদ্ধতি নিয়ে কাজ শুরু করতে হবে এখনই। তবে তার আগে দেশের প্রত্যন্ত অঞ্চলে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে হবে। আমার মনে হয় এখন একটা মেকানিজমের দিকে আমাদের যাওয়া উচিত, যে কেবল শিক্ষণ কার্যক্রম না, যে অ্যাসেসমেন্টও কীভাবে অনলাইনে করা যায় সে বিষয়টা আসলে ভাবা দরকার। শিক্ষক এবং শিক্ষার্থীদের মাইন্ডসেট এটা কিন্তু বদলানো লাগবে, পরিবর্তন যুগের সাথে এটাকে অ্যাডাপ্ট করা লাগবে। বাস্তবতা কি বলছে? সুযোগ সুবিধার অভাবে ক্লাসে যখন উপস্থিতির হার কম, তখন পরীক্ষা নেওয়া কতটা যৌক্তিক? শিক্ষার্থীরা মনে করেন অনলাইন পরীক্ষা নেওয়ার সময় এখনো আসেনি। 40 to 60 স্টুডেন্টস দেখা যাচ্ছে ক্লাস অ্যাটেন্ড করতেই পারছেন না, তো সেক্ষেত্রে তো এক্সাম নেওয়াটা ফিজিবল হবে না। আমাদের মধ্যে একটা আশঙ্কা আছে যে পরে সেশন জট হবে, ঠিক মতো আমরা জব মার্কেটে যেতে যেতে সমস্যা করতে পারে ফিউচারে। কখন নেট চলে যাবে, কখন আসে বা চলে যায়, যার কারণে ওর পরীক্ষাটা হয়তো বাতিল হয়ে যেতে পারে। আমি ঢাকায় থাকি, তাও ক্লাস টাইমে নেটওয়ার্ক বাফারিং করে বা লোডিং দেয়, অনেক সময় ডিসকানেক্টেড হয়ে যায়। সো এইভাবে পরীক্ষা দেওয়াটা খুবই টাফ। তবে ভিন্ন পথে হাঁটছে দেশ সেরা প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। এরই মধ্যে একাডেমিক কাউন্সিলে অনলাইনে পরীক্ষার সিদ্ধান্ত নেয় তারা। আমরা তাদেরকে কোনো গ্রেড দেব না, আমরা তাদেরকে পরীক্ষার তাদের ইভালুয়েশনটা হবে এস অর ইউ গ্রেড, যেটাকে আমরা বলি স্যাটিসফ্যাক্টরি অথবা আনস্যাটিসফ্যাক্টরি। এইভাবে আমরা তাদেরকে মূল্যায়ন করব। তার ওভারঅল সিজিপিএ যখন ক্যালকুলেট করা হবে, তখন এই টার্মের যে কোর্সগুলো, সেই কোর্সগুলোর সিজিপিএ তার কাউন্ট হবে না। বিশ্ববিদ্যালয়গুলো অনলাইন পরীক্ষায় না গেলেও ইংলিশ মিডিয়াম স্কুল ও বিদেশি কারিকুলামে পরিচালিত প্রতিষ্ঠানগুলো অনলাইনে সব ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বরের পর অনুকূল পরিবেশ সৃষ্টি হলে স্নাতকের শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। শিক্ষাখাতে করোনাকালের ক্ষতি পুষিয়ে নিতে এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষাবিদরা। তবে সশরীরে পরীক্ষা নিয়ে অভিভাবকদের কিছুটা শঙ্কা থাকলেও পরীক্ষায় অংশ নিতে উন্মুখ শিক্ষার্থীরা। আব্দুস সালামের ক্যামেরায় রিপোর্ট রাকিবুল হাসানের। উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ প্রক্রিয়া ঘোষণার পরপরই ভর্তি পরীক্ষা নিয়ে তোড়জোড় শুরু হয়েছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে। উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সিদ্ধান্ত নেয় ডিসেম্বরের পর করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই সশরীরে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ভর্তি পরীক্ষা যেটা প্রতি বছর হয়, আমরা সেটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সশরীরে উপস্থিত হয়ে ভর্তি পরীক্ষাটা গ্রহণ করব। করোনা সংকটে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে বিশ্ববিদ্যালয়ের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শিক্ষাবিদরা। স্বাভাবিক অবস্থার আগে সশরীরে ভর্তি পরীক্ষা না নেয়ারও পরামর্শ তাদের। শিক্ষার গুণগত মান নির্ধারণের ক্ষেত্রে এটি কিন্তু শিক্ষাক্ষেত্রে একটি বড় ধরনের একটি সেটব্যাক হিসেবে বিবেচিত হবে ভবিষ্যতে। যতক্ষণ পর্যন্ত স্বাস্থ্য ঝুঁকিকে মনে করবে যে না আমরা এখন সহনশীলতায় বিরাজ করছে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণে উন্মুখ হয়ে থাকলেও সন্তানের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কিছুটা শঙ্কিত অভিভাবকেরা। সশরীরে এক্সাম হবে এবং এই কারণে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি। কার প্রিপারেশন কেমন ছিল সেটা সঠিকভাবে বোঝা যাবে, সেই দিক থেকে এটা অবশ্যই পজিটিভ। করোনার এই সময়টাতে আমার মনে হয় যে এটা আমার জন্য শঙ্কার বিষয়। গেল বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 3টি ইউনিটের 4713টি আসনের বিপরীতে 74,090 জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। রাকিবুল হাসান,
সময় সংবাদ, রাজশাহী। নরসিংদীতে বেদখল হওয়ায় জমি উদ্ধারে অভিযান চালিয়েছে রেলওয়ে। প্রথম দিনেই উচ্ছেদ করা হয়েছে 1200-রও বেশি ছোট বড় অবৈধ স্থাপনা। সকালে নরসিংদী রেল স্টেশন এলাকা থেকে শুরু হয় অভিযান। এতে নেতৃত্ব দেন বিভাগীয় স্টেট কর্মকর্তা নজরুল ইসলাম। দুপুর পর্যন্ত গুড়িয়ে দেওয়া হয় প্রায় 1200 অবৈধ স্থাপনা। এর মধ্যে দোকানপাট ও বসতঘরও রয়েছে। রেলের বিভাগীয় ব্যবস্থাপক KM সালাহউদ্দিন জানান, জমি দখল করে বিভিন্ন সময় ছোট বড় স্থাপনা গড়ে তুলেছে প্রভাবশালীরা। সম্প্রতি জরিপ চালিয়ে রেল স্টেশন থেকে শহরের বাসাইল শাপলা চত্বর পর্যন্ত 2000-এরও বেশি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়। কয়েক দফায় মাইকিং করার পরও দখল না ছাড়ায় উচ্ছেদ অভিযানে নামে রেলওয়ে। আমরা যে এই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে এটার দায় কে নিবে? ওনারা আমাদেরকে কোনো নোটিশ করে নাই, শুধু মাইকিং করছে রেলের অবৈধ স্থাপনা, কিন্তু আশেপাশে অনেক অবৈধ স্থাপনা আছে। সামনে 20 ফুট আছে আপনার বৈধ, আর পিছনে আপনার ক্ষতিপূরণ আছে 50 ফুট। এখন সামনের যারা আছে এগরেই ভাঙতেছে। এখন পিছনে যে ক্ষতিপূরণ আছে হেরা তো ওইটাও তো ধরতে হইব, আমাদেরকে ধরলে ওইটাও ধরতে হবে। এই অবৈধ স্থাপনা উচ্ছেদের মূল উদ্দেশ্য আমাদের এলাকার পরিবেশটা উন্নত করা এবং সাথে সাথে যেসব এলাকায় সম্ভাব্য আছে সেখানে সুযোগ আছে সেখানে মাস্টার প্ল্যানের আওতায় দোকান বরাদ্দ দেওয়া হবে। বেচাকেনার তথ্য গোপন রেখেই চট্টগ্রামের আড়তগুলোতে চলে আলুর ব্যবসা, যাকে বলা হয় পেপারলেস বা কাগজপত্র ছাড়াই মার্কেট। এ পদ্ধতিতে ক্রয় বিক্রয়ের হিসেব নিকেশ অদৃশ্য বলেই ধরা ছোঁয়ার বাইরে থাকে মুনাফালোভী ব্যবসায়ীরা। এছাড়া ব্যবসার কারসাজি চলে কমিশনের অজুহাতেও। ক্যাব বলছে, কারসাজি বন্ধ, বাজার সামাল দিতে অব্যাহত রাখা দরকার নজরদারি। নুরজামাল আতিকের ক্যামেরায় রিপোর্ট শফিকুল আলমের। সাদা একটি কাগজের মাধ্যমে চলে লাখ লাখ টাকার আলু বেচা কেনার ব্যবসা। আবার রাখা হয় না বিক্রেতার কাছে এই কাগজের কার্বন কপিও, মানা হয় না বালাম খাতাও। যদিও ব্যবসার নিয়ম ক্রেতা বিক্রেতা উভয়ের কাছে থাকবে রসিদ। মূলত প্রশাসনকে ফাঁকি দিয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নিতেই কাগজপত্র ছাড়া ব্যবসার এই কৌশল মুনাফালোভী ব্যবসায়ীদের। তাদের কাছে যখন জানতে চায় যে প্রতি কেজি আলু তারা কত টাকা করে কিনে এনেছে বা কমিশন এজেন্ট হিসাবে তাকে কত টাকা বিক্রি করার জন্য বলা হয়েছে, তারা কিন্তু এই ধরনের কোনো পেপারস আমাদেরকে দেখাতে পারে না। তো যার ফলে এখানে আমরা বুঝতে পারি আসলে কমিশন এজেন্টরাই কিন্তু এখানে আলুর দাম বৃদ্ধিতে আপনার সর্বোচ্চ ভূমিকা পালন করে থাকে। ব্যবসায়ীদের যুক্তি, ক্রয় বিক্রয়ের রসিদ ছাড়া এই ব্যবসা চলে আসছে বছরের পর বছর। এর জন্য তারা দায়ী করলেন হিমাগারের সিন্ডিকেটকে। মেইন পার্টি থাকে স্টোরেজে, উনি পাঠান, উনার একজন প্রতিনিধি এখানে থাকেন, উনি আমাদেরকে দেন, তারপর আমাদের থেকে আবার খুচরা বাজারে যাচ্ছে। বাপ দাদারও করে আসছে এইভাবে, আমরা কমিশনিতে ব্যবসা করি। পার্টি যা রেট দিবে সেই রেট অনুযায়ী আমরা এখানে বেচা বিক্রি করি। মূল্য বৃদ্ধি করার কোনো আমাদের হাত নেই, যেহেতু আপনার কোল্ড স্টোরেজ যেখানে সিন্ডিকেট করে মজুতদারি করতেছে তাদেরকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। ক্যাব বলছে, কারসাজি ঠেকাতে হঠাৎ নয়, বাজার তদারকি করতে হবে ধারাবাহিকভাবে। পেপারলেস ব্যবসাটার ইমিডিয়েট বন্ধ করা উচিত। আর প্রশাসনের হঠাৎ করে নজরদারি, হঠাৎ করে বাজার তদারকি, এটা না হয়ে এটা কন্টিনিউয়াস থাকা উচিত। পাইকারিতে 30 ও খুচরায় 35 টাকা আলুর দাম নির্ধারণ করে দেয় সরকার। নানা কৌশলে তা এড়িয়ে চলছে ব্যবসায়ীরা। দেশে বছরে আলুর চাহিদা বীজসহ 80 লাখ মেট্রিক টনের মতো। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। আবারও সাকিবের নিষেধাজ্ঞা প্রসঙ্গ। দেখতে দেখতে শেষ হলো 365 দিন। ঠিক 1 বছর আগের এই দিনেই টাইগার ক্রিকেটের আকাশে নেমে আসে রাজ্যের অন্ধকার। নিষিদ্ধ হন মিস্টার 75। কেমন ছিল এই সময়টা, চলুন দেখে আসি এর উল্লেখযোগ্য অংশগুলো। সাকিব আল হাসান নামেই যার পরিচয়, প্রয়োজন হয় না কোনো বিশেষণের। বাংলাদেশ ক্রিকেটের বরপুত্র, ইতিহাসের সেরা বললেও হয়তো বাড়াবাড়ি হবে না। সেরারা মনে হয় একটু আলাদাই হন, আর সবার মতো নিয়ম কানুন কিংবা আইনের মারপ্যাচে বাধা যায় না তাদের। তাই তো ক্রিকেটীয় কারণে যতবার শিরোনাম হয়েছেন সাকিব, ততবার না হলেও বেশ অনেকবারই নেতিবাচক কারণে সংবাদ হয়েছেন তিনি। তবে সবকিছু ছাপিয়ে যায় 2019-এর অক্টোবরের সেই দিনটা। গভীর রাতে একটি পত্রিকার পাতায় লাল কালিতে শিরোনাম হয়, নিষিদ্ধ হচ্ছেন সাকিব। হই হই রই রই পড়ে যায় পুরো ক্রীড়াঙ্গনে। রাত পোহাতেই একটা নিউজের সন্ধানে ক্রিকেট বোর্ড, বিসিবি সভাপতি এবং সাকিবের বাসার সামনে ভিড় করেন সাংবাদিক এবং সমর্থকরা।
কিন্তু মুখে কুলুপ এঁটে রাখেন সাকিব আল হাসান। একই অবস্থা ছিল বিসিবি বসেরও। পরে দিনভর অপেক্ষার অবসান ঘটিয়ে সন্ধ্যায় মলিন চেহারায় ক্রিকেট বোর্ডে আসেন সাকিব। আনুষ্ঠানিকভাবে জানানো হয় ম্যাচ ফিক্সিং এর প্রস্তাব পেয়েও তা আকসুকে না জানানোয় 1 বছরের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে সাকিব আল হাসানকে। ক্ষোভে ফেটে পড়ে সমর্থকরা। এরপর নিষেধাজ্ঞার খড়গ মাথায় নিয়ে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান তিনি। কিন্তু আকাশ সমজার জনপ্রিয়তা, সে কি আর শুয়ে বসে সময় কাটাতে পারেন? করোনায় আক্রান্ত দেশের মানুষের জন্য সামনে নিয়ে আসেন নিজের ফাউন্ডেশনকে। 7 সমুদ্র দূরে বসে থেকেও সাহায্য করতে থাকেন সাধারণ মানুষদের। এর মধ্যেই দ্বিতীয়বারের মতো বাবা হন সাকিব আল হাসান। 2 মেয়ে আর স্ত্রীকে নিয়ে কাটতে থাকে তার নিষেধাজ্ঞার সময়কাল। করোনার মধ্যেই শ্রীলঙ্কা সফরে যাওয়ার তোড়জোড় শুরু করে বিসিবি। আবারও দেশের ডাকে বাংলাদেশে ফিরে আসেন মিস্টার 75। বিকেএসপিতে শৈশবের গুরুদের হাত ধরে চলে তার ফিরে আসার লড়াই। লোকালয় থেকে দূরে নিজেকে গুছিয়ে নিতে শুরু করেন বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু করোনায় শ্রীলঙ্কা সফর বাতিল হয়ে গেলে আবারও পরিবারের কাছে ফিরে যান সাকিব। এখনও সেখানেই আছেন তিনি। আসন্ন বঙ্গবন্ধু টি-20 কাপ দিয়ে আবারও মাঠে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শেষ হলো সাকিবের নিষেধাজ্ঞা। কাল থেকেই মাঠের ক্রিকেটে ফিরতে পারবেন দেশ সেরা অলরাউন্ডার। নিউ ইয়র্কের সংবর্ধনায় দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়। এই ছিল দুপুরের সময়ে। সঙ্গে থাকুন সময়।